খালেদা জিয়া উনি তো আমাকে জানি না অনেক ভালোবাসতেন। বর্তমানে সংরক্ষিত নারী আসনে আপনার নাম ব্যাপকভাবে আলোচনায় রয়েছে। আপনি কি আশাবাদী? পারতেন আপনি এমপি হতে। আপনি কেন ছাড় দিলেন? হাসিনাকে আমার ছেলে বকা দিছে, পুলিশ বলল। আমি ছেড়ে দেব না তাকে। ক্রস ফায়ার দিবে, ওকে ক্রস হয়ে গেছে ফায়ার দিয়ে ক্রস ফায়ার করবে। লাঞ্ছিত কতটুকু করবেন? মেরেই ফেলবেন তো, মেরে ফেলেন। বাড়িতে ঠিকমতো থাকতে পারিনি। পুলিশ দিয়ে পিটে এসে ঠিক করা যাবে না ওদেরকে। দর্শক নাগরিক প্রতিদিনের সপ্তাহে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফারদিন আলম। আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে যুক্ত রয়েছেন একজন সিনিয়র নারী নেতৃত্ব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সেই সাথে চারবারের নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর বেগম মেহেরুন্নেছা হক। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গেল, কেমন লাগছে নির্বাচন পরবর্তী সময়টা? ভালো তো লাগছে, নির্বাচনের জন্য অনেক কাজও করেছি। রাজনীতিতে আসার পেছনের কারণটা আমরা একটু জানতে চাই। হ্যাঁ, রাজনীতির পিছনে ইডেনে তখন পড়তাম তো, রাজনীতি মেয়েরা করতেছে দেখে ভালোই লাগলো। যদিও আমি তখন একটা দুটা বাচ্চার মা। তখন আগে থেকে আমি হয়তো এলাকায় জনগণের কাজ করতাম, মানে কত সালের কথা সমাজ বলছেন? সেবা করতাম আমি তখন। আমি সালে 75-76 আমি ইডেনে পড়ি তখন। আচ্ছা। তখন থেকে আমার দেখে খুব রাজনীতির জন্য তো এমনিই খুব আগ্রহ। এলাকার মেহনতি মানুষদের খেদমতো করতাম মাঝে মাঝে। এই ওই যে আছে না যে মানুষের মানে কারণটা কি ছিল যে রাজনীতি করব? হ্যাঁ, ইচ্ছাটা কেন কারণটা জাগলো? অনেক সময় দেখি যে আমার মনে হয় একটু প্রতিবাদী মনের মানুষ, আমি প্রতিবাদ করা পছন্দ করতাম। তো মনে করলাম যে রাজনীতি করতে পারি, কিছু না করে তো কিছু বলা যায় না, কিছুটা করেই তো কিছু বলা যায়, মানুষকে দেখা যায়, মানুষের সুখ দুঃখ, মানুষের ভালো মন্দর জন্য একটা কিছু করার জন্য, এই জন্য নামলাম। দীর্ঘ 2 দশক ধরে আপনি মিরপুর পল্লবী এলাকার কাউন্সিলর হিসেবে আছেন। এই পথ চলাটা কেমন? আপনি আওয়ামী লীগের আমলেও আপনি কাউন্সিলর হিসেবে ছিলেন। এটা কিভাবে সম্ভব হয়ে ছিলাম, উঠলো? আমি একজন টিচার ছিলাম এলাকায়। আমার একটা স্কুল ছিল, জান্নাত একাডেমি হাই স্কুল। ওই স্কুলটা আমাদের 3 জন বান্ধবী মিলে স্কুলটাকে করলাম। ওই স্কুলে ভালো লাগতো, ওই স্কুলের ছাত্রছাত্রীর গার্ডিয়ানরা আসতো, আমাকে খুব পছন্দ করতো। বলে, আপা আপনি সবসময় কথা বললে আমাদের ভালো লাগে, আপনি রাজনীতি করলেও ভালো লাগবে, আপনি একটা কিছু করেন। তখন আমি এই দিক দিয়ে আমার হাজব্যান্ড উনি খুব ভালোবাসতেন দলকে, দলের প্রতি তার একটা দুর্বলতা ছিল অনেক বেশি। আওয়ামী লীগের আমলে কোনো ধরনের সমস্যা হয়নি? হ্যাঁ, আওয়ামী লীগের আমলে তো অনেক সমস্যা হয়েছে, যা তো অনেকক্ষণ বললেও এই টিভিতে লিখে শেষ করা যাবে না। অনেক অনেক সমস্যা হয়েছে। আমরা একটু শুনতে চাবো কি কি সমস্যার সম্মুখীন হয়েছে। সমস্যা, যখন রাজনীতি করি, যখন এলাকায় হাঁটি হাঁটি পা পা করে সমিতির মাধ্যমে দল গুছাতেছিলাম, তখনও পুলিশ তাড়া দিত, আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন। মাঝে মাঝে এগুলার মুখোমুখি হতে হতো, ওদের ওই পেশ করতে হইতো আমাদেরকে, বিশেষ করে আমাকে। আমি তো বলি ফেলতাম সব কিছুই। এই জন্যই ওরা মাঝে মাঝে আমাকে ধমকি দিত যে কীভাবে কী করেন দেখব। তবে এলাকার লোকগুলা আমাকে ওইভাবে অনেক রেসপেক্ট করতেন। যদিও আমি বিএনপি করি, তো আওয়ামী লীগেরগুলা বলতো যে উনি বিএনপি করে, ওনাকে ডাইরেক্ট কিছু করা যাবে না, যা করবে ইনডাইরেক্ট করো। তো এগুলো কানে চলে আসতো। তো তোমরা ডোজ দিবা হোমিওপ্যাথিক ডোজ, আস্তে 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 করবে। এভাবে অনেক দিন অনেক কথাবার্তা শুনতে শুনতে আস্তে আস্তে এগোতে গেলাম। এগুতে এগুতে তো আমি আমার ইলেকশন এসে প্রথম নির্বাচন, কাউন্সিলর না, কমিশনার নির্বাচন প্রথম। কমিশনার? হ্যাঁ, প্রথম ছিল আমাদের একটা থানা, মিরপুর থানা, তা ভাগ হলো, মিরপুর একটা ভাগ হলো, পল্লবী থানা একটা ভাগ হলো। এরপর আসলো আমাদের নির্বাচন, আসলো নির্বাচনে আমাদেরকে প্রথম নির্বাচন, এখন প্রথম নির্বাচন তো আমি তো
কোনো কিছুই বুঝতে পারতেছি না কীভাবে কি একটা প্রতিপক্ষ তো আছেই। আওয়ামী লীগ তো আমাদের প্রতিদ্বন্দ্ব প্রতিপক্ষ সব কিছুতে আছে, বিরোধী দল বলতে যাকে বলা হয়। তখন আরেকটা দলও আছে, জাতীয় পার্টি আছে, এরশাদের দলও আছে। 90-তে শুরু হলো এরশাদের আন্দোলন, ওটা তো ফেস করছি, ওটা তো অনেক দৌড়াদৌড়ি মারামারি। আমার ছেলেও মার খেলো 90-তেও। বয়স যতটুকু ছিল আমার ছেলে ক্যাম্পে নিয়ে আমার ছেলেকে অনেক তাড়া দিল, মার দিল, তখনও আমরা কিছুটা ভুক্তভোগী। কত সালে কথা বলছেন? এটা 90-র কথা বলছিলাম মনে হয়। তখন নন বাঙালি আমরা দেখেছিলাম যে তাকে পঙ্গু করে দেওয়ার না না, পঙ্গু করছে তো ওকে 13-তে 14-তে 14-তে ওকে পঙ্গু করে ফেলছে। 14-তে আসে ওরা তো সেরে আসছে, একটা একটা করে পথ অতিক্রম করছে আমার ছেলেও, যে করে হোক এই পড়ালেখার মধ্যে দিয়ে একটা হিংসা ছিল, যুদ্ধ ছিল আরই, ওকে আগাতে দিবে না। আবার মাও আছে সাথে, এর জন্য অনেক কিছু হয়ে গেছে আমাদের জীবনে, অনেক ঝড় তুফান। আমার ছেলে তো এমন কিছু, আমার কথা হলো আমার ছেলে তো এমন কিছু করে নাই। আমার ছেলে একটা ব্যানার নিয়ে, খালেদা জিয়ার একটা ব্যানার নিয়ে এর অফিস থেকে, পার্টি অফিস থেকে না, প্রেস ক্লাব থেকে বের হয়েছে। আমিও সেদিন ছিলাম সকালের দিকে, ওরা বিকেলের দিকে মিটিং করতে আসছে। ওর সাথে আরও কিছু অনেক লোকজন ছিল, আমার এলাকার থেকেও অনেকগুলা ব্যানার ট্যানার নিয়ে, ওর ব্যানার নিয়ে আসছে। জানি না আল্লাহর কি কুদরত আমার ছেলের প্রতি, পুলিশের কেন হাসিনাকে আমার ছেলে বকা দিছে। পুলিশ বলল আমার ছেলে তো অভদ্র ছিলেন, একজন ব্যারিস্টার, সে তো এরকম কাজ করতে পারে না, কাকে বকা দেওয়ার মতো ছেলে না আমার ছেলে। এই তো পেলো পিছনে মৎস্য ভবনের সামনে আটক করলো, করে ওখানে। যদি ওখানে একজন চা দোকানদার, একজন সাংবাদিক যদি না থাকতো, সেদিন শেষ হয়ে গেছিল আমার ছেলে, সেদিনে শেষ। পুলিশগুলা বলল, তাদের আমি মামলা করছি, কিন্তু করছি, এবারে ধরবো, হাত দেবো, যেহেতু আমার ভিতরে ঘা হয়ে গেছে। আমার ছেলে এমন কিছু করে নাই, করবেই তো, রাজনীতি করতেছে, কিছু একটা করবে। ওই মতো কাউকে মারে নাই, ধরে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, এইভাবে মারে নাকি মানুষকে? অনেক পিটাইছে, মারছে, মেরে নিয়ে বলে যে সন্ধ্যা হয়ে আসতেছে, মাগরিবের আজান পড়তেছে, বলতেছে ভিতরের দিকে নিয়ে যাও টাইনা। মৎস্যভবনের পাশে তো পার্কটা, পার্কে নিয়ে যাও টাইনা। ওই পুলিশটা বলছে টাইনা নিয়ে যাচ্ছে, পাঞ্জাবি ছিঁড়ে গেছে, এখনও আছে, ছবি আছে, রেকর্ডও আছে এখনো। এগুলো নিয়ে আমার নামতে হবে, নামবো আমি এগুলো নিয়ে, আমি ছেড়ে দেবো না তাকে। সে যা করছে, টেনে আমার ছেলের পাঞ্জাবি ছিঁড়ে গেছে, টেনে নিয়ে গেছে, যে ওকে ছাড়া যাবে না, ঢুকা ওকে নিয়ে, মানে ওখানে ঢুকে ক্রস এভাবে দেখাচ্ছে, সেই দিয়ে দাও, শ্যুট করে দাও, এমনও সে বলছে। এই পুলিশটা, সে থানার কি সেকেন্ড অফিসার না কি ছিল জানি, নাম জানি না, ভুলে গেছি, নাম তখন মুখস্থ ছিল, এখন নাম আছে, রেডি করা আছে মামলাতে তার নাম। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম মরহুম বেগম খালেদা জিয়ার খালেদা কথা, জিয়া, তার সাথে আপনার একটা খুব ভালো একটা সম্পর্ক ছিল। খালেদা জিয়া উনি তো আমাকে জানি না অনেক ভালোবাসতেন আমাকে। আমার নামটা মেহেরুন্নেসা হক, উনি আমাকে মেহেরুন বলে ডাকতেন। খুব ভালো, খুব ভালো বলতেন। রাজনীতির ফাঁকে দিয়ে আমি যখন দল করি, ম্যাডাম বুঝতে পারতো আমার কোনো অভিযোগ ছিল না, আমার কোনো আবদার ছিল না, আমার কোনো লোভ ছিল না। ম্যাডাম আমাকে এই জন্যে ভালো ভালো জানতেন। ম্যাডাম বলতেন যে ও খুব নিরিবিলি থাকে, ও রাজনীতি ধাক্কাধাক্কি করে, রাজনীতি করে না। ম্যাডাম বলতো ও খুব নরম মনের মেয়েটা, এমনি বলতো। তো যদিও কোথায়ও মেয়েদের সাথে যেতাম, মেয়েরা নিজেরা তাড়াতাড়ি করে যেতে চাইতো, ম্যাডাম বলতো দেখলে যে ওকে ঢুকতে দাও, ওকে, তোমাদের তো সিনিয়র উনি, এভাবে বলতো। ম্যাডাম আদরের স্বরে বলতো, ভালো লাগতো। ম্যাডামের জন্য কষ্ট হয়, এগুলো এখনো বলতে পারি না। ম্যাডাম ভালোবাসতেন। ম্যাডাম আমাকে ভালোবেসে একসময় বলছিলেন, আমারে খুব রিলেটিভ ছিলেন কাজী জাফর সাহেব। আমরা তো 14 গ্রামে, কুমিল্লা 14 গ্রাম আমাদের বাড়ি, কাজী জাফরের বাড়িও 14 গ্রাম চিওড়া। তো কাজী জাফর সাহেব, আমরা একটা প্রোগ্রামে ছিলাম, প্রোগ্রামটা কোথায় ছিল, 300 ফিটের ওখানে একটা কি বলে, নামটা ভুলে গেছি আমি, এখন মনে আসতেছে না আমার। ওখানে আমাদের বিশাল বড় একটা প্রোগ্রাম হচ্ছে। তখন
আমি নামাজ পড়বো, কাজী জাফর সাহেব আমাকে বললো তুমি ঢুকো, ম্যাডাম এখানে নামাজ পড়তেছে, তুমিও নামাজ পড়ো। ঢুকার পরে আমি নামাজ পড়তে যখন ঢুকলাম, আরও মেয়েরা ঢুকতেছিল, ম্যাডাম বলেছে সবাই ঢুকবে না। তো সবাই আবার আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে যে উনি তো ঢুকলো, উনি ঢুকুক। ওরা নামাজ পড়ে না, আজকে শুধু জোরাজুরি করতেছে ম্যাডামের সাথে নামাজ পড়বে ওনারা। আমাদের তো ছোটোবেলার থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আসতেছি আমরা। ম্যাডাম হচ্ছে ও পড়বে। এত ভালোবাসা, এত ভালো আদর করতো। তো ওখানে ঢুকে তখন আমাদের এমপি নির্বাচন আরম্ভ হলো। ব্যারিস্টার রফিক সাহেব নির্বাচন করবেন, এভাবে একটা তোড়জোড় উঠছে, ব্যারিস্টার রফিক সাহেব নির্বাচন করবেন। তখন তা আমি আর বুঝি না, আমি বলছিলাম যে আমি নির্বাচনটা করি, রফিক সাহেব থেকে আমাকে অনেকে বেশি করে চিনি। তখন আমি নিজে সাহস করি বলতেছিলাম আমি নির্বাচন করব। এমনি একেবারে খেলার চলে বসছিলাম ম্যাডামের পাশে, ম্যাডাম আমি নির্বাচন করি এমপি। ম্যাডাম হাসলো, তোমার সময় আছে, অনেক সময় আছে, পারবা, করো, আমি তোমাকে নির্বাচন করে দেবো। ব্যারিস্টার সাহেবকে এখন করবো, এখানে কোনো কিছু বলা যাবে না। তারপরে আমি তখন সত্যি সত্যি আমি উত্তর দিলাম, ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, আমাকে দিয়ে না। এখানে আদরের সুরে, ভালোবাসার সুরে উনি আমাকে কথাগুলো বলল। তখনও আমি আর কিছু বললাম না। এই আমার নির্বাচন আর হলো না। সন আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলো, 8 গেল, 9 গেল, 10 গেল, এইভাবে যেতেই থাকলো। নির্বাচন তো আর হলো না। নির্বাচন আবার আসলো, বেচার রফিককে দিল, উনি তো পারলেন না। এরপরেও ম্যাডামের কাছে বলছে আইসো, যে কোনো সময় তুমি নির্বাচন করতে পারবা। আমি আবার বলে ফেলি মাঝে মাঝে যে আমি কখনো পারবো না, মনে হয় আপনি বলেন না, বলা লাগবে না, হবে। এইভাবে আসলাম, আর আগে আসলাম। তো মধ্যখান দিয়ে নির্বাচন তো একটা হয়ে গেল, এমপি নির্বাচন হলো। তখনও আমি আশা ছিল, ইচ্ছা ছিল, আমি 4 বারের কাউন্সিলর। কেউ কি চায় ডিমোশন? তো চায় না, প্রমোশন চায় সবাই, সবাই তো একটু উঠতে চায় আস্তে আস্তে। আপনি 38টিরও বেশি মামলার আসামি ছিলেন আপনি। এরকমই হবে। হয়তো 2-1 বার আপনাকে যে কারাগারেও যেতে হয়েছে। 3 বার গেছি, 2 একবার না, 3 বার গেছি। 2 মাস 1 মাস করে এভাবে ছিলাম। একবার একটা মামলাতে 28 দিন ছিলাম, যে চলে আসছি। এইভাবে ছিলাম। তো বয়স তো আস্তে আস্তে বয়স হওয়ার পরে ছিল দিলাম মামলাগুলা, কিন্তু বয়স হয়েছে তখন হয়েছে মামলাগুলা। আগে তো দৌড়া দিতে পারতাম, পুলিশ ধাপড়াইলেও দূরে চলে পালাইতে পারতাম। তখন আস্তে আস্তে পালানির ভারটা তো কমে গেছে, পালানো যাওয়াটা তো কমে আসছে, পালাতে পারি না। ওই সময়ে কোর্ট থেকে নিয়ে গেল, হরতালের সময় নিয়ে গেল আমার 2 নম্বর ওয়ার্ড থেকে, আমার ব্রিজের উপর থেকে, ওখানে পুলিশদেরকে কারা ঢিলাচ্ছিল, তখন নিয়ে গেল আমাকে থানা। এই কয়েকটা অজুহাত দিয়ে মিথ্যা মামলাও দিল। এভাবে অনেক মামলা দিয়েছে, হামলা মামলা। বাড়িতে ঠিক মতো থাকতে পারিনি, আমরা মায়ের ছেলে কেউ থাকতে পারিনি। এই যন্ত্রণায় আমার বড় ছেলেও দেশান্তরী হয়ে গেল, সেও চলে গেল দেশের বাইরে, রাখতে পারলাম না, পালাই চলে গেল। ক্রস ফায়ার দিবে ওকে, ক্রস হয়ে গেছে, ফায়ার দিয়ে ক্রস ফায়ার করবে। মামলা তো অনেক, অসংখ্য মামলা, আমার ছেলের অসংখ্য মামলা, 48-48টা মামলা। এই মামলার কোনো ঠিকানাবিহীন মামলা, আর এসব দিতেছিল মামলা। তবে 2-3 বার মনে হয় ধরছে ওকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বর্তমানে সংরক্ষিত নারী আসনে আপনার নাম ব্যাপকভাবে আলোচনায় রয়েছে। আপনি কি আশাবাদী? ব্যাপকভাবে তো আলোচনা রয়েছে, আমি দেখতেছি আমার এলাকার আলোচনা, আশেপাশে আমার আসনগুলার থেকেও কথাগুলো উঠে আসতেছে যে যেমন আমার 14, 15, 16 আমাদের কোনো এমপি নেই। ওরাই বলতেছে, আর এলাকাবাসী বলতেছে কোনো এমপি তো আমরা পেলাম না, সবাই মন্ত্রী মিনিস্টার হয়ে গেল, আমাদের তো এমপিরও দরকার আছে। এভাবে কতগুলো কথা আসে। আবার বলে আপনি কি করলেন, আমাদেরকে টক দিলেন, আপনি এবারে কিন্তু এমপি হতে পারতেন, আপনি এমপি হতে, আপনি কেন ছাড় দিলেন? বলছেন না, আমি দলকে ভালোবাসি। জি, আমরা দেখেছি যে আপনি আপনার আসনে যিনি দাঁড়িয়েছে তাকে বেশ শক্ত জোরালোভাবে আপনি সাপোর্ট করেছেন। জি, আমি জোরালোভাবে তাকে, আমি আমার ছেলের মতো তাকে সাপোর্ট করেছি। মা ছেলেকে যেভাবে আগলে রেখে রেখে নির্বাচনের
কাজগুলা করে, নির্বাচনে ছেলেকে নিয়ে নিয়ে ধারে ধারে ঘুরে, আমি ঠিক আমার ছেলের মতো ওকে ধারে ধারে ঘুরেছি। আমি আমার ভোট ব্যাংক মানুষ বলে, আমি যেহেতু 4 বারের কাউন্সিলর, 3 বার তো বিশাল অনেক ভোটে আমি কাউন্সিলর হয়েছি, মানুষ বলে মেহেরুন্নেসা ভোট ব্যাংক আছে মেহেরুন্নেসা। তো সেই সুবাদেও আমি আমার ছেলের মতো তাকে অনেক 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 দূরে দূরে ভোট যেগুলা পাওয়ার, যে কয়টা আরও আগে যদি নামতে পারতাম তার একটু সুবিধা হতো, আমি একটু দেরিতে নামছি হয়তো। বর্তমানে নারী সংরক্ষিত আসনে যদি আপনি আসতে পারেন, যদি দল আপনাকে সেই সুযোগটা দেয়, আপনি কি কি পরিবর্তন নিয়ে আসবেন? ইনশাআল্লাহ, আল্লাহ যদি এই পরিবর্তনের জন্য যদি আমাকে নারী আসনে একবার সুযোগ দেন, আমি অত্র এলাকার জনগণের খেদমত করার জন্য এক তিলও এদিক ওদিক করব না। মেহনতি মানুষগুলা আমার চোখের সামনে আমি দেখি, অনেকে অনেক কষ্টে আছে। আমি মুখ দিয়ে বললে হবে যে ওদের ঘর আছে, বাড়ি আছে, ওরা ভালো আছে? না, ওরা ভালো না। বাস্তব গেলে আমি তো বাস্তব ঘুরে দেখে আসছি। আমি আজ 25 বছর একটা না একই এলাকার কাউন্সিলর, আমি মানুষের সুখ দুঃখ দেখে আসছি। আমি ওগুলা পরিবর্তন করব। দেশে দেশে কিছু কিছু ছেলে ফেলে আছে, ওরা কিছু যুবক ছেলেগুলা নষ্ট হয়ে যাচ্ছে, ওদেরকে যতটুকু ভালোবাসা দিয়ে, পুলিশ দিয়ে পিটে এসে ঠিক করা যাবে না। ওদেরকে মায়ের ভালোবাসা দিয়ে, বোনের ভালোবাসা দিয়ে, আদর্শ আগ দিয়ে আমি চাইব ওইসব ছেলেমেয়েগুলাকে, ওই ছেলে মেয়েগুলাকে মানুষ করার জন্য। আর আমার কোনো এমন কোনো লোভ নাই, এমন কোনো আশা নাই অনেক কিছু হব। আমার ছেলে মেয়েরা সব এস্টাবলিশ ছেলে মেয়ে। আমার 2 ছেলে 2 বউ ডক্টরেট করা, আমার 2 বউ পিএইচডি করা, আমার 2 ছেলে পিএইচডি করা। আমার 2 ছেলে ভালো আছেন ইনশাআল্লাহ, আমার 2 মেয়েও ভালো আছেন। আমার 1 মেয়ে লন্ডন থাকেন, বড় একটা জব করে, অনেক বড় একটা জব করেন। আমার ছোট ছেলে অস্ট্রেলিয়া থাকে, খুব ভালো আছেন। আমার বড় ছেলে তো নয়ন বাঙালি, আপনারা হয়তো তার কথা শুনেছেন। বাঙালি হিসাবে সে সবার কাছে প্রসিদ্ধ, পরিচিত। জুলাই গণঅভ্যুত্থানে আপনার রোলটা কিভাবে কি করেছে? ওই দিন তো আমাদের অনেক, আমি তো কাছেই থাকি একবারে, গোলচক্করের পাশেই তো আমার বাসা, কাছাকাছি মিরপুর। মিরপুরে। মিরপুরে তো ওদের আন্দোলনটা অনেক বেশি হয়ে গেছে, মারামারি সব কিছু। তখন ওদেরকে তো আমি অনেক খাওয়া দাওয়া দিয়ে ওদেরকে ডাক্তারকে দেখাইছি, ইঞ্জেকশন দেওয়াইছি, কারো আহত হয়েছে তাদেরকে দেখছি, আর এইভাবে ওদেরকে খাওয়া পানি এগুলো সাপ্লাই দিছি। এরপর ছাত্রদেরকে বেশি দিচ্ছি, ছেলেগুলো একেবারে আমি আমার ছেলের মতোই করছি ওদেরকে, যেহেতু আমার ছেলেরা কেউ সাথে নেই, ছেলের মতো মেয়ের মতো ওদেরকে দেখছি, কিন্তু আমি ভয় পাই নাই। আর আমি প্রতিবাদ করতে আমি ওর কিছু মনে করি না, আমি সাহসের সাথে প্রতিবাদ করি সব কিছু। এগুলো তখনও ওরা আমাকে থাবড়াতে পারে নাই, দৌড়াতে পারে নাই, কিন্তু চেষ্টা করছে যে এখান থেকে সরবেন না, আপনার বয়স হয়েছে, আপনি এখন এখানে লাঞ্ছিত হবেন না। লাঞ্ছিত কতটুকু করবেন, মেরে ফেলবেন তো, মেরে ফেলে এতগুলো ছেলে মেয়ে মেরে ফেলছেন, মেরে ফেললে মেরেই ফেলেন। আমাদের এত ছেলে মেয়ে, আমারই ছেলে মেয়ে মেরে ফেলছেন। এর পরের দিন আমার পুরো বাড়ি আবার ওরা অ্যাটাক করছে, ছেলে মেয়েরা খুঁজতেছে আমার ছেলে মেয়েদেরকে, এভাবে করছে। তখনও কষ্ট করছে, তখনও আমার অনেক কষ্ট হয়েছে। আর এই বিগত দিন তো পুলিশে অনেক তাড়া দিয়েছে, ঘরে থাকতে পারি না 17টা বছর। এলাকায় থাকা তো দূরে থাক, বাড়ি থাকাতে তো দূরে থাক, এলাকায় থাকতে পারিনি ওদের নির্যাতনে। যথেষ্ট করছে, যার যতটুকু করার দরকার আমাদের জন্য। অত্যাচার অনেক হয়েছে আমরা। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে আমিও যুক্ত থাকার ধন্যবাদ আপনাকে, আপনাদেরকে। আপনারা আমার কথাগুলো শুনেছেন, আমাদের কথাগুলো যেন মানুষের দৈর্ঘ্য আর যদি পৌঁছাতে পারে, দ্বার প্রান্তে পৌঁছাবে আমি জানি, আমার এটুকুন বিশ্বাস আছে যে আমরা কষ্ট করেছি, কষ্ট করেই আমরা এতটুকু এসেছি, হাঁটি হাঁটি পা পা কষ্ট করে এতটুকু এসেছি। দর্শক এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।